দেখছেন দেশের কথা দশের কথা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। আজ দেশের কথা দশের কথাতেই শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো, ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার চিন্তা বাড়াচ্ছে হোয়াইট ফাঙ্গাস। বিহারে তো ছিলই, দিল্লিতেও হোয়াইট ফাঙ্গাস আক্রান্ত রোগের খোঁজ পাওয়া গেল। তবে চিকিৎসকেরা বলছেন ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিছু সতর্কতা মানলেই কিন্তু এই হোয়াইট ফাঙ্গাসের কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। বছর 50-এর এক মহিলা সম্প্রতি বমি ও তলপেটে ব্যথা নিয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি হন। তিনি ক্যান্সারে আক্রান্ত, কেমোথেরাপি চলছিল। সিটি স্ক্যান করে দেখা যায় তার ক্ষুদ্রান্ত ও বৃহদান্তে ছোট ছোট গর্ত রয়েছে। প্রায় 4 ঘন্টার অস্ত্রোপচারের পর ওই গর্ত বুঝিয়ে দেওয়া সম্ভব হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, বিশ্বে এই প্রথম হোয়াইট ফাঙ্গাসে আক্রান্ত কারোর শরীরের ভেতরে ছোট ছোট গর্ত দেখা গিয়েছে। পেশেন্টস ইমিউনিটি ডেফিসিয়েন্সিতে থাকে কিংবা ক্যান্সার, এদের কিন্তু অ্যাসপারজিলোমা হওয়ার চান্স থাকে, তাদের লাং ইনভলভমেন্ট হতে পারে। এবং এক্ষেত্রে দেখা গেছে যে ব্ল্যাক ফাঙ্গাসে যেমন ব্রেনে ইনভলভমেন্ট আমরা দেখতে পেয়েছি উইথ দ্য সাইনাস এন্ড এভরিথিং, এই হোয়াইট ফাঙ্গাসের ক্ষেত্রে রেয়ার ক্ষেত্রে আই এবং সিএনএস সিস্টেমগুলো ইনভলভ হচ্ছে। তবে তার মধ্যে আর একটা ভালো কথা যে নাম্বার অফ কোভিড কেসেস এখন কমছে। হোয়াইট ফাঙ্গাস কি? ব্ল্যাক ফাঙ্গাসের থেকেও মারাত্মক হোয়াইট ফাঙ্গাস। এটিও ছত্রাকের সংক্রমণ, শরীরে একাধিক অঙ্গকে সংক্রমিত করতে পারে। ত্বক, পেট, কিডনি, মস্তিষ্কে সংক্রমণ হতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশ ও ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম থেকে সংক্রমণ ছড়ায়। কাদের ঝুঁকি বেশি? রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে এই সংক্রমণ হয়। ডায়াবেটিস ও ক্যান্সারের রোগীদের সংক্রমণের ঝুঁকি বেশি। আইসিইউতে থাকা রোগীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। স্টেরয়েডের ব্যবহার দীর্ঘদিন করলেও সংক্রমণ হতে পারে। জিভে হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ বেশি হয়। মহিলা ও শিশুদের সংক্রমণের আশঙ্কা বেশি। SARS-CoV-2 সংক্রমণের মতো মারাত্মক হোয়াইট ফাঙ্গাস। সংক্রমণের লক্ষণ: জিভ সাদা হওয়া, কাশি, জ্বর, ডায়রিয়া হোয়াইট ফাঙ্গাসের লক্ষণ। ফুসফুসে কালো ছোপ, অক্সিজেনের মাত্রা কমে যাওয়া অন্যতম লক্ষণ। হজম শক্তি দুর্বল হওয়া ও দুর্বলতা এই রোগের লক্ষণ। হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণে অঙ্গ বিকল পর্যন্ত হতে পারে। সংক্রমণ প্রতিরোধের উপায়: ব্লাড সুগারের মাত্রা নিয়মিত পরীক্ষা করাতে হবে। স্টেরয়েডের ব্যবহার যত সম্ভব কম করতে হবে। পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আর্দ্রতা বৃদ্ধির কারণে সংক্রমণ ছড়ায়, ফলে বাসস্থানে আর্দ্রতা খেয়াল রাখতে হবে। চিকিৎসকদের মতে এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। একটু সতর্কতা অবলম্বন করলে সহজেই হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ রুখে দেওয়া যাবে। রিপাবলিক বাংলা। একদিকে যখন দেশে কোভিড সংক্রমণ দৈনিক যে সংখ্যা সেটা ক্রমশ নিম্নমুখী হচ্ছে, তখন আরও একটা সুখবর। অ্যাপোলো গ্রুপ অফ হসপিটালস জানিয়ে দিল যে তারা রাশিয়ার যে টিকা স্পুটনিক ভি তার উৎপাদন শুরু করছে এবং জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে রাশিয়ার এই স্পুটনিক ভি এর ব্যবহার। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনকেই এই মুহূর্তে প্রধান অস্ত্র বলে মানছেন বিশেষজ্ঞরা। দেশে পুরোদমে চলছে টিকাকরণ, তার মধ্যেই চলছে ভ্যাকসিন নিয়ে নানা সমস্যা। এর মধ্যেই আশার আলো। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি দেওয়া শুরু হচ্ছে অ্যাপোলো হাসপাতালে। 59টি দেশ স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার 40% যে দেশগুলি, সেই দেশগুলি রাশিয়ার এই ভ্যাকসিন ব্যবহার করছে। ইতিমধ্যে দেশের 80টি জায়গায় 10 মিলিয়ন ভ্যাকসিন ডোজ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যারা প্রথম সারি থেকে করোনার বিরুদ্ধে লড়ছেন, যাদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি এবং কর্পোরেট সংস্থাগুলির কর্মীদের আগেই ভ্যাকসিন দেওয়া হবে। জুলাইয়ের প্রতি সপ্তাহে ভ্যাকসিন ডোজের পরিমাণ দ্বিগুণ করাই তাদের লক্ষ্য বলে জানিয়েছে অ্যাপোলো কর্তৃপক্ষ। রিপাবলিক বাংলা। ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, কোভিড এসবের মধ্যে নতুন আতঙ্কের নাম আফ্রিকান সোয়াইন ফ্লু এবং এটা জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু সীমান্ত এলাকা সেই এলাকাতেই লক্ষ্য করা যাচ্ছে এবং এই নিয়ে তড়িঘড়ি বৈঠক করেন আলিপুরদুয়ারের জেলা শাসক। করোনা আবহে অকালে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। অক্সিজেন, বেডের অভাবে হাসপাতালগুলিতে হাহাকার। প্রথম ডোজের ভ্যাকসিন পেতেই হিমশিম খাচ্ছে মানুষজন। ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক দিন দিন বাড়ছে রাজ্যে। ইতিমধ্যেই রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু হয়েছে।
করোনা আবহে এবার আতঙ্কের নতুন নাম আফ্রিকান সোয়াইন ফিভার। ইতিমধ্যে ভুটান সীমান্তে ছড়িয়ে পড়েছে আফ্রিকান সোয়াইন ফিভারে আতঙ্ক। তবে সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই সতর্ক প্রশাসন, আর তাই সময় নষ্ট না করে আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে জেলার সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন আলিপুরদুয়ার জেলা শাসক। सब कंसर्न डिपार्टमेंट से बात करने के बाद में BLDA का जो गाइडलाइन है, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल का जो गाइडलाइन है, गाइडलाइन के मुताबिक जितना भी पिगर फार्म है यहाँ पर, उन लोगों को फार्म के अंदर में पिगर रखना है। तो जितना भी पिग है उसको बाहर नहीं जाने देना है। रोमिंग करने के लिए टोटल पाबंदी लगा दिया है और इसके लिए हम रेजोल्यूशन करके कल ग्राम पंचायत को हमने बोल दिया, माइकिंग भी हो गया। আতঙ্ক রাজ্যে করোনা, ব্ল্যাক ফাঙ্গাস, এবার আফ্রিকান সোয়াইন ফিভার। চিকিৎসকরা মনে করছেন শুকর থেকেই ছড়াচ্ছে এই আফ্রিকান সোয়াইন ফিভার। নেওয়া হয়েছে কিছু উদ্যোগ। শুকরের মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, ভ্যাকসিন দেওয়া হবে শুকরদের, নিয়মিত পরিষ্কার করতে হবে খামার, নিয়ম না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শুধুমাত্র রাজ্য সরকারই নয়, শুকর পালকদের সতর্ক করেছে ভুটান সরকারও। রিপাবলিক বাংলা। উৎপাদন থেকে টিকাকরণ এর মধ্যে সময় লাগবে অন্তত 4 মাস। দেশ জুড়ে যখন টিকার উৎপাদন বৃদ্ধির জন্য দাবি জোরালো হচ্ছে, ঠিক তখনই নিজেদের পক্ষ থেকে এক বার্তায় একথা জানালো কোভ্যাক্সিনের নির্মাতা ভারত বায়োটেক। দেশ জুড়ে টিকার উৎপাদন বাড়ানোর ওপর জোর দিতে আলোচনা চলছে। যত দ্রুত সম্ভব প্রাপ্তবয়স্কদের টিকার আওতায় আনতে প্রয়োজন উৎপাদনের গতি বৃদ্ধি। চাপ বাড়ছে সব মহলে। ঠিক তখনই ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হলো, সব নিয়ম নীতি মেনে একটি ব্যাচ কোভ্যাক্সিন উৎপাদনে অন্তত 4 মাস সময় লাগবে। ভারত বায়োটেকের দাবি, সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশনের কিছু নিয়ম আছে। প্রতিটি টিকা উৎপাদনের আগে পরীক্ষা বাধ্যতামূলক। সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরির ছাড়পত্র প্রয়োজন। সরকারের দেওয়া নির্দেশেই টিকার সরবরাহ হয়। সরবরাহে সময় লাগে না বলেই দাবি ভারত বায়োটেকের। তবে উৎপাদনে সব নিয়ম মানতে অন্তত 120 দিন প্রয়োজন। ভারত বায়োটেকের বক্তব্য, আন্তর্জাতিক কাঁচামাল সরবরাহকারী, উৎপাদক সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা, রাজ্য ও কেন্দ্রের মধ্যে উচ্চ পর্যায়ে সমন্বয় প্রয়োজন। তবেই উৎপাদনে গতি আনা সম্ভব। রিপাবলিক বাংলা। ডিসেম্বরের মধ্যেই দেশ জুড়ে যত প্রাপ্তবয়স্ক আছেন প্রত্যেককে টিকার আওতায় আনা হবে, এরকমই দাবি কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের। এই কথা যখন বলছেন প্রকাশ জাভড়েকর, সেদিনে কিন্তু দৈনিক সংক্রমণ যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই কমেছে, যেটা বেশ খানিকটা স্বস্তির খবর ভারতের জন্য। বহুদিন পর গত কয়েকদিন ধরে 2 লক্ষের আশেপাশে ওঠানামা করছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কার্যত 1.5 মাসে করোনার প্রবল দ্বিতীয় স্রোত কাটিয়ে এদিন নিচে নেমেছে আক্রান্তের সংখ্যা। এদিনের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 1,86,364 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,59,459 জন। শেষ 24 ঘন্টায় মৃতের সংখ্যা 3,660 জন। আমেরিকার পর সবচেয়ে বেশি ভ্যাকসিন প্রদানকারী দেশ হিসেবে এবার তালিকায় এগিয়ে এলো ভারত। এই পরিসংখ্যানের মধ্যেই খুশির খবর দিল কেন্দ্র। সকলের জন্য টিকা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রত্যেক ভারতীয়র জন্য টিকা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। মোদির দায়িত্বজ্ঞানহীনতার জেরেই সংক্রমণের দ্বিতীয় ঢেউ বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। এই মন্তব্যের তীব্র সমালোচনা করে কড়া জবাব দিয়েছেন প্রকাশ জাভড়েকর। অন্যদিকে 30শে জুন পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধই রাখা হচ্ছে বলে নয়া নির্দেশিকায় জানিয়েছে কেন্দ্র। রিপাবলিক বাংলা। এবার সুশান্ত সিং রাজপুতের বন্ধু, যার প্রাক্তন রুমমেট সিদ্ধার্থ পিঠানি গ্রেফতার হলো মাদক কাণ্ডে। হায়দ্রাবাদ থেকে শুক্রবারে তাকে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরও একবার আলোচনায় সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলা।
হায়দরাবাদ থেকে গ্রেফতার সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন রুমমেট বন্ধু সিদ্ধার্থ পিঠানি। তাকে মুম্বাই এনে জিজ্ঞাসাবাদ করবে এনসিবি। এর আগেই এই কাণ্ডে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করেছিল এনসিবি। এনসিবি সূত্রে খবর, মার্চেই 33 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। কিন্তু বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও সিদ্ধার্থ পিঠানি তদন্তে সহযোগিতা করেননি। এনসিবির দাবি, সিবিআই এর কাছ থেকে সিদ্ধার্থের ফোন পায় এনসিবি। রেকর্ড থেকে মাদক কাণ্ডে তাঁর যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। সংগঠিতভাবে মাদক কারবার চালাতো সিদ্ধার্থ পিঠানি। 2020-র 14 জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সিদ্ধার্থ পিঠানিকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ ও সিবিআই। কারণ মৃত্যুর আগে যাদের সঙ্গে কথা বলেছিলেন সুশান্ত, তার মধ্যে একজন এই সিদ্ধার্থ পিঠানি। কিন্তু এনসিবি ডাকে সাড়া দিচ্ছিলেন না সিদ্ধার্থ। অবশেষে হায়দরাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। 1 জুন পর্যন্ত এনসিবি হেফাজতেই থাকবে সিদ্ধার্থ পিঠানি। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা করবে এনসিবি। রিপাবলিক বাংলা। ইয়াস বিধ্বস্ত 3 রাজ্যকে 1000 কোটি টাকার সাহায্য করবে কেন্দ্র। আজ ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড ওড়িশা। ঘূর্ণিঝড়ের প্রভাবে তছনছ বাংলার 3 জেলা। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ধ্বংসস্তূপ ওড়িশা ও বাংলা। শুক্রবার ইয়াস পরবর্তী 2 রাজ্যের পরিস্থিতি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশপথে প্রথমে ভুবনেশ্বরের পরিস্থিতি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। এরপর আকাশপথে বাংলার পরিস্থিতি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। ওড়িশার তরফে প্রধানমন্ত্রীর কাছে কোনো আর্থিক সাহায্য চাওয়া হয়নি। বাংলার তরফে মোট 20,000 কোটি টাকার আর্থিক সাহায্য দাবি করা হয়েছে। দীঘা ও সুন্দরবনের জন্য 10,000 কোটি টাকা করে দাবি করেছে রাজ্য। ইয়াস বিধ্বস্ত 3 রাজ্যের জন্য মোট 1000 কোটি টাকার আর্থিক সাহায্য প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। ওড়িশার জন্য 500 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। বাংলা ও ঝাড়খণ্ডকে মিলিতভাবে দেওয়া হয়েছে 500 কোটি টাকা। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরবর্তী পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী। ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকে ক্ষয়ক্ষতির খতিয়ান নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপাবলিক বাংলা। ইয়াস আছড়ে পড়ার পর 2 দিন কেটে গেছে, কিন্তু দীঘা, শঙ্করপুর, রামনগরের বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায়। খুদ কুড়ো বাড়িতে যেটুকু ছিল সবটুকু জলে ডুবে গেছে। অসহায়ভাবে প্রশাসনের মুখাপেক্ষী এখন এই বিস্তীর্ণ এলাকার মানুষ। তাণ্ডব চালানোর পর চলে গিয়েছে ইয়াস, কেটে গিয়েছে প্রাকৃতিক দুর্যোগ, আবার আকাশে ঝলমল করছে রোদ। কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডবের চিহ্ন পড়ে রয়েছে সর্বত্র। দীঘা, শঙ্করপুর, রামনগর সহ বিস্তীর্ণ অংশ জুড়ে শুধুই ধ্বংসলীলার ছবি। ইয়াসের প্রভাবে অতি ভারী বৃষ্টি, সঙ্গে দোসর ভরা কোটাল, প্লাবিত গ্রামের পর গ্রাম। ঘূর্ণিঝড়ের দাপটে উড়ে গিয়েছে বাড়ির চাল, জলের তলায় ঘরবাড়ি। দাঁড়িয়ে রয়েছি আমরা, সেই জায়গাটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয় আমার চিত্র সাংবাদিক বন্ধু রবি যে ছবিটা তুলে ধরার চেষ্টা করছে, সেখান থেকে স্পষ্ট যে এখনো পর্যন্ত ইয়াস চলে যাওয়ার পর প্রায় 3 দিন কেটে গিয়েছে। 4র্থ দিনেও একই ছবি রয়েছে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায়। এই মুহূর্তে আমরা রামনগরে রয়েছি, কুলিয়ারটা সেই জায়গায়, এবং দেখতে পাচ্ছেন দুধারে সেখানে বাড়ি কি অবস্থা, জলের তলায় তলিয়ে গেছে। এবং একই সঙ্গে এখানে 4 দিনের জমা জল, এবং এর মধ্যেও মানুষজন তারা মানে দিন গুনছেন কোথাও যে কবে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন তারা। জলের তোড়ে ভেসে গিয়েছে সবকিছু। যেটুকু বাঁচানো গেছে সেইটুকু সম্বল আগলে রেখেছেন প্লাবিত গ্রামের বাসিন্দারা। জল থই থই করছে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর ভিতরে। জলের ওপরে খাটে কোনো রকমে বসে রয়েছেন অসহায় সাধারণ মানুষ। পোর্টালে জলটা সমুদ্র থেকে আসছে আর বেরোতে পারছে না, জল আসছে আর তো বেরোতে পারছে না। আমরা থাকবো কি করে বাচ্চা টাচ্চা নিয়ে? জলে ভেসে গিয়েছে ধান, চাল, গবাদি পশুর খাবার। নেই খাবার, জলের তলায় বিস্তীর্ণ অঞ্চল, নেই পানীয় জলও। ধান আমাদের সব ডুবে গেছে, চাল সব ডুবে গেছে, গবাদি পশু
সাপ তো মানে মরেই গেছে, আর যারা পেরেছে সেদিকে সব নিয়ে গেছে, উঁচু দিকে নিয়ে চলে গেছে। তাছাড়া আমাদের পানীয় জল তো নেই। জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে মানুষগুলোর একটাই এই মুহূর্তে প্রত্যাশা রয়েছে যে প্রশাসন তাদের দিকে তাকাবেন, এবং একই সঙ্গে যেখানে একদিকে প্রধানমন্ত্রী একদিকে মুখ্যমন্ত্রী সফর ঘিরে শোরগোল তৎপরতা তুঙ্গে, এবং সেই জায়গা থেকে একাধিক প্রত্যাশা রয়েছে। দয়া করে একটু দেখুন আমাদের এই শঙ্করপুর আর দীঘা সংলগ্ন যে বাঁধটা রয়েছে এটা একটু ঠিকঠাক করে মেরামত করুন, যেন সমুদ্রের জলটা এদিকে না আসে। আর আমাদের এই সাইড রামনগরের সাইডটা একটু যদি ক্যালভার্টের ব্যবস্থা করেন, ব্রিজের ভালো ব্যবস্থা করেন। করোনা অতিমারিকাল এমনিতেই কঠিন দরিদ্র খেটে খাওয়া মানুষগুলোর কাছে। কড়া বিধিনিষেধ সব কিছু বন্ধ থাকায় রুটি রুচিতে টানও পড়েছে। তাও কোনো রকমের জীবন ধারণের লড়াই জারি রেখেছিলেন এইসব হতদরিদ্র মানুষগুলো। কিন্তু ইয়াসের তাণ্ডবে ঘর বাড়ি গিয়েছে সমস্ত সম্বল। সহায় সম্বলহীন মানুষগুলোর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায়ও নেই। এখন ভরসা সরকারি সাহায্য, তাই প্রশাসনের দিকে তাকিয়ে তাঁরা। রিপাবলিক বাংলা। ইয়াসের তাণ্ডবে তছনছ দীঘা মন্দারমণি। করোনা আবহে এমনিতেই পর্যটন ব্যবসা রীতিমতো ধুঁকছিল, তার মধ্যে এই তাণ্ডব। মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদের। হোটেল রিসর্ট তো এমনিতেই বন্ধ, এখন এই তাণ্ডবের পর কিভাবে ঘুরে দাঁড়াবেন তারা? তারা তাকিয়ে রয়েছেন রাজ্য ও কেন্দ্র সরকারের সাহায্যের দিকেই। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ধ্বংসভূমি সৈকত শহর, চারিদিকে শুধুই ধ্বংসলীলার ছবি। ইয়াসের তাণ্ডবের দগদগে ক্ষত বহন করছে দীঘা মন্দারমণি। খুবই খারাপ, অন্ধকার। গভর্নমেন্ট যদি এদিকে না তাকায় খুবই অবস্থা খুব খারাপ। কোনো মালিকের পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব নয় যা অবস্থা হয়েছে। আমাদের ভবিষ্যৎ এখন যা অবস্থা হয়েছে আমাদের তো বাঁচা মরার তাগিদের উপর নির্ভর করছে, জানি না কি হবে। হোটেল রিসর্ট ব্যবসার মতোই ব্যবসার হাল ফেরার আশায় ছিলেন সৈকত শহরের দোকানদাররা। কার্যত লকডাউনে কড়া বিধিনিষেধ উঠলেই ফিরবে সুদিন, আবার পর্যটকেরা ভিড় করবে, আর তাতেই বিক্রি বাড়বে তাঁদের আশায় ছিলেন দোকানদাররা। কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিল সেই আশা। সাধারণত ব্যবসা বাণিজ্য লাটে উঠেছিল বলা যেতে পারে, এখন ইয়াস সেই ব্যবসা বাণিজ্যকে আরো ক্ষতিগ্রস্ত করলো। দেখতে পাচ্ছি এখানে সমস্ত যত জলের তলায় ভেসে গিয়েছিল যা সামগ্রী রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে সমস্তগুলো কিন্তু নতুন করে শুকোতে দেওয়া হয়েছে রোদ্দুরে, যাতে এই জিনিসগুলোকে আবার পুনরায় বিক্রি করা যায়। কারণ কিছু মাল বাঁচানো গিয়েছে, কিছু সামগ্রী কিছু পণ্য বাঁচানো গিয়েছে, এবং বাকি সব জলের তলায় ভেসে গিয়েছে। প্রচুর সামগ্রী নষ্ট হয়েছে, ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে। মানুষজন যারা দোকানে এতদিন ধরে ব্যবসা করে নিজের রুটি রুজি চালাতেন, সেই মানুষজন আজকে বসে সারাদিন ধরে, সারা সকাল ধরে বিকেল ধরে নিজেদের দোকানটাকে আবার পুনরায় দাঁড় করানোর চেষ্টা করছেন, কারণ এইটাতে সংসার চলে। করোনা আবহে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়া জোগাড় হয়েছিল, তার মধ্যেও চলছিল বেঁচে থাকার লড়াই। ইয়াস কেড়ে নিল একমাত্র সম্বল দোকানটুকু। জলে তোড়ে ভেসে গিয়েছে সবকিছু, যেটুকু বাঁচানো গিয়েছে তা সম্বল করেই জীবন ধারণের তাগিদে ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যেতে চেষ্টা করছেন দীঘার দোকানদার ও পর্যটন ব্যবসায়ীরা। সৈকত শহর বাঙালির অন্যতম পর্যটনের আকর্ষণ। পর্যটন শিল্পের উন্নয়নে দীঘাকে সাজিয়ে তোলা হয়েছিল। ইয়াসের তাণ্ডব বদলে দিয়েছে সেই ছবি। ফের সবকিছু ঠিক হয়ে কবে আবার ছন্দে ফিরবে সৈকত শহর, সেটাই এখন বড় প্রশ্ন। রিপাবলিক বাংলা। নদীর পাড়ে বাস, দুঃখ 12 মাস। একদম মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তারা। তাদের গ্রাম ভাসিয়ে নিয়ে গিয়েছে ইয়াস। এই মুহূর্তে সহায় সম্বলহীন মানুষগুলো। কাঁথের জলপাই গ্রাম কার্যত ইয়াসের কারণে বিধ্বস্ত। ঘুরে দেখলেন আমাদের সিনিয়র নিউজ এডিটর স্বর্ণালী। এর উপরে এক গলা জল হয়েছিল, এর উপরে এক গলা জল হয়েছিল, ঘর ধরে সব ঘর বাড়ি সব ভেঙে গেছে। এই নেটের চাপানা আছে সব। আমাদের যে গ্রামটা থাকবে কিনা, বঙ্গোপসাগরের উপকূলে বিচ্ছিন্ন দ্বীপের মতো অবস্থিত এই রঘু সর্দার বা জলপাই গ্রামটি আদৌ থাকবে কিনা সেটা একটা প্রশ্নচিহ্নের মুখে। 1 নম্বর ব্লকের এরকম একটি গ্রামে শৌলায়, এবং সেখানে যেখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নস্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই গ্রাম। ইয়াস চলে গেছে, কিন্তু রেখে গিয়েছে তাণ্ডব লীলার চিহ্ন। সবুজে সাজানো এই গ্রামেই এখন ছড়িয়ে ছিটিয়ে ভাঙাচোরা ছবি। কাঁথি উপকূলের এই গ্রামে মৎস্যজীবীদের বাস।
জলের সঙ্গে লড়াই, আয়লা গেছে, গেছে আমপানও। কিন্তু ইয়াস যেন অভিশাপ হয়ে নেমে এসেছে। ভেঙেছে মাটির ঘর, জলের তলায় জমি, গবাদি পশুরাও তলিয়ে গিয়েছে। আশ্রয় বলতে ত্রাণ শিবির। এক কাপড়ে কোনো রকম বাঁধে গেছে, কিছু মানুষজনকে মায়েদের বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে নয়াপুর হাই স্কুলে। তারপর কিছু মানুষ আত্মীয় বাড়ি কিছু বাঁধে ত্রিপল করে আছে। এখানকার মানুষজন মোটামুটি রক্ষা হয়েছে, সকালে হয়েছে বলে বেঁচেছে মানুষগুলো। গবাদি পশু কিছু চলে গেছে, ধান চাল কিচ্ছু নেই এদের খাওয়ার। রাস্তার কিছু নেই, সমস্ত রাস্তা এই পুরো জায়গাটা জলের তলায় ছিল এবং সেখানে এখন যতটুকু রাস্তা রয়েছে অতটুকু রাস্তাও কিন্তু আর মানে এই জায়গাতে যাওয়ার মতো অবস্থায় নেই। এবং সেক্ষেত্রে যে প্রশ্নগুলো তুলছেন এখানকার মানুষজন যে আদৌ কি ভবিষ্যতে এই গ্রাম থাকবে? এরপর যদি এরকম যদি ছবি দেখা যায় যে একটা ঝড়ে, যে ঝড়ের অভিমুখ বলা হচ্ছে ইয়াস, সেই ঝড়ের অভিমুখ ছিল উড়িষ্যা, সেই ঝড় এই রাজ্যের পাশ দিয়ে গেছে, এই পূর্ব মেদিনীপুরের পাশ দিয়ে, যার প্রভাবে যদি এই অবস্থা হয় তাহলে ভবিষ্যতে বছর বছর একটা করে সুপার সাইক্লোন হয়। এর আগে আমফান হয়েছে, ফণী হয়েছে, কিন্তু এরপর যদি এই যদি ছবি হয় তাহলে ভবিষ্যতে কোন জায়গায় কি ভবিষ্যৎ থাকবে গ্রামের? বাঁধ ভেঙে জল ঢুকেছে গ্রামে, সমস্যা দীর্ঘদিনের, হুঁশ নেই প্রশাসনের। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় যায়, প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডবে প্রতিবারই ভাঙে বাড়ি ঘর, ভাঙে বাঁধও। বাঁধ ভাঙতে ভাঙতে যে চেহারা নিয়েছে তাতে আগামী দিন গ্রামের অস্তিত্ব থাকবে কিনা সে নিয়েও শঙ্কিত গ্রামবাসীরা। সমস্যার কথা স্বীকার করেছে স্থানীয় পঞ্চায়েতও। গ্রামটাকে বাঁচানোর জন্য যে বাঁধটা দেওয়া আছে ওই বাঁধটা অত্যন্ত বেশি হাইট নয়, প্রায় 10 থেকে 15 ফুট উঁচু। ওই বাঁধটাকে আমরা এই টিভি চ্যানেলের মাধ্যমে আমরা সরকার বাহাদুর কাছে জানাতে চাই, এই রঘু সর্দার জলপাই গ্রামকে বাঁচাতে হলে ওই বাঁধটাকে প্রায় সিডাইকের মতন বড় ধরনের বাঁধ করতে হবে। স্বাধীনতার পর কেটেছে 7 দশকের বেশি সময়। প্রত্যন্ত এই গ্রামে প্রাকৃতিক দুর্যোগে সর্বশান্ত হওয়ার ছবিটাও চেনা। সরকারি সাহায্য তো দূর, অভাব অভিযোগ শোনার মতো কেউ নেই। এই প্রথম রিপাবলিক বাংলা পৌঁছয় সেই গ্রামে। রিপাবলিক বাংলার সামনে সরকারি সাহায্যের কাতর আর্জি গ্রামবাসীদের। আরও আমার উপর নেতৃত্ব বা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই, এই রঘু সর্দার জলপাইকে বাঁচাতে হলে আমাদের সিডাই মানে সমুদ্রের পাড়ে একটা বড় বাঁধ দিতে হবে। এবং আমাদের যে রাস্তাঘাট আজ পর্যন্ত সেরকম কোনো উন্নত হয়নি। আমি গত পঞ্চায়েতে এসছি নূতন, আমার যতটুকু সামর্থ্য আমার মাধ্যমে আমি চেষ্টা করছি করার জন্য, গ্রামটাকে উন্নত করার জন্য। সর্বস্ব হারিয়ে আশ্রয় ত্রাণ শিবির, এগিয়ে এসেছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা, কিন্তু নেই সরকারি সাহায্য। আপাতত খাবার দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের আরও অনেক কিছু দরকার। গতকাল থেকে এই মানুষগুলো এক বস্ত্রেই ঘর ছেড়েছেন একদম, এবং বৃষ্টিতে ভিজছেন, আবার সেটাই গায়ে শুকোচ্ছে, মানে এটা একটা ভয়াবহ পরিস্থিতি। তো আমরা অনেকেই আবেদন জানিয়েছি যে আপনাদের কাছে যতটা সম্ভব এখানে কাপড়ের প্রয়োজন রয়েছে, পাশাপাশি মেডিকেল ট্রিটমেন্টও দরকার, আর সবচেয়ে বেশি দরকার ORS। এই পরিস্থিতিতে চরম আশঙ্কার দোলাচলে সমুদ্র পাড়ের এই মৎস্যজীবী গ্রাম। এদের একটা ঠিকঠাক প্যাকেজ এবং একই সঙ্গে তাদের সংস্থান সব রকমের সেটুকু যেন দেখা হয়, সেই বিষয়টাও কিন্তু আবেদন রাখছেন তারা। কন্টাই 1 নম্বর ব্লক থেকে ক্যামেরায় রবি শর্মার সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, পূর্ব মেদিনীপুর।